আমার এই এপিসোডটা আপনারা দেখেছেন, তখন নির্বাচনের ফলাফল পাইয়া গেছেন মনে হয় সবাই। বিএনপি যা প্রেডিক্ট করেছিল তাই সম্ভবত পাইছে। 200-র বেশি সিট, কোথায় যেন দেখলাম 208টা। বিএনপি সরকার গঠন করবে। আমাদের তো বিজয়ী দলকে মুক্ত কণ্ঠে অভিনন্দন জানানো উচিত, তাই না? কিন্তু জানাইতে পারতেছি না মুক্ত কণ্ঠে। অভিনন্দন জানাই, অভিনন্দন জানাবো, কিন্তু মুক্ত কণ্ঠে জানাইতে পারতেছি না, কারণ আজকে আপনারা জিতছেন কিন্তু ইতিহাস অন্যদিকে হাঁটতেছে। কিছু বিষয়ের কারণে এই ভোটের গায়ে এমনভাবে কালি লেগে গেছে যেটা খুবই খারাপ একটা কাজ হয়েছে। খারাপ কাজটা কি সেটা আমরা আস্তে আস্তে আলাপ করব। এটার দরকার ছিল না এইভাবে কারচুপি করার। ভোটটা সুষ্ঠু হয়েছে কিন্তু রেজাল্ট সুষ্ঠু হয় নাই। 10:30 পর্যন্ত রেজাল্ট আসতেছে মোটামুটি 2 জোট পাশাপাশি আগাইতেছে, 3-4টা সিটের গ্যাপ। কখনো এই জোট একবার আগায়, কখনো আরেক জোট একবার আগায়, তারপরে সব বন্ধ বেশ কিছুক্ষণ, ঘন্টা 2-1। তারপরে তত্তর করে বিএনপি আগে যেতেছে। আর জামাত জোট মনে হয় ঢাকার জ্যামে আটকেছে, আর নড়ে না, নড়ার চড়ার কোনো নাম নাই, ওইখানেই থাকলো। 40 থেকে বিএনপি 208 হইল। আচ্ছা বলেন তো, কখনো এভাবে ডেটা ফাংশন করে? ভোটের সব তো ডেটা, অঙ্ক, এটাকে এইভাবে ফাংশন করে? মানে এটা বিজ্ঞানের কথা, হ্যাঁ, ব্রেনটের কথা আর কি, এডুকেশনের কথা। এগুলো তো র্যান্ডম নাম্বার। যেভাবে ভোটের রেজাল্ট ঘোষণা করা হয়েছে এর কোনো প্যাটার্ন মানে নাই। আপনি এই ডেটা যে কোনো ম্যাথমেটিক্যাল স্ট্যাটিস্টিক্যাল মডেলে ফেলেন, তারপরে দেখবেন এটা ম্যানিপুলেশন হয়েছে। একদম সেই অঙ্কে কষে এটা বুঝাই দেওয়া যাবে। আমি বুঝাই বলি একটারে। ধরেন এটা 300 সিট, তাই না? 2 জোটের সাপোর্ট মোটামুটি কাছাকাছি। তো র্যান্ডম অর্ডারে সিট ডিক্লারেশনের যে ধারা একটার পর একটা আসতেছে, এইটা যদি আমি সাইমুলেশন করি, বারবার করে দেখি, ধরেন 1 লাখ বার করি, করে দেখবো যে কয়বার এরকম প্যাটার্ন আসে। প্যাটার্নটা কিরকম? যে 10:30 পর্যন্ত নেক টু নেক ফাইট চলতেছে, তারপরে টোটাল ফ্রিজ একদিকে, আর একদিকে ম্যাসিভ অ্যাক্সেলারেশন, দাম করে উঠে গেছে উপরে। এটা সম্ভাব্যতা কত? এটা সম্ভাব্যতা যদি 0-এর কাছাকাছি হয় তাইলে এটা কারচুপি। আমি অঙ্কটা করেছি, হ্যাঁ, অঙ্ক করলে, হ্যাঁ, আমাদের বাংলার মার্টিন লুথার কিং অঙ্ক ভয় পায়, তো আমি করেছি। যদিও আমি স্ট্যাটিস্টিশিয়ান না, তাইলে এইটা হওয়ার সম্ভাবনা 0। মানে 1,90,000 বিলিয়ন কোটি বার যদি আপনি এটা করেন, তাহলে একবার আপনি এটার চান্স আছে। মানে বুঝেছেন তো এডিটর সাহেব? লিখে দেন 1,90,000 বিলিয়ন কোটি বার আপনি যদি এটা সাইমুলেট করেন, প্রায় অসীম সংখ্যায়, তাহলে একবার এটা হওয়ার সম্ভাবনা আছে। এই 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 নির্বাচনে যেটা হয়েছে, কি রেকর্ড দেখেছেন? গিনেস বুকে ঠাঁই পাবে বিএনপি দল হিসেবে। এবং তাদের বুদ্ধিজীবীরা এইরকম আসন সংখ্যার কথাই কিন্তু বলছে, 200-র বেশি পাবে বলছে না? বলছে জামাত এনসিপি 80টার মতো পাবে, তাই হয়েছে। আমার প্রশ্ন হইতেছে, এত নিখুঁত প্রেডিকশন কেমনে করলো? তার মানে আগে থেকে সাজানো ছিল, তাই না? আচ্ছা, এই যে 208টা সিট যে পেল, এইরকম আওয়াজ কি বিএনপির ছিল যে 208টা সিট পাবে? ইলেকশনে মাঠে ছিল, বরং উল্টাটা ছিল। এই লেভেলে জিততে হইলে তো একটা ইস্যু লাগে রে ভাই, বড় ইস্যু লাগে, যে ইস্যুতে সারা দেশ র্যালি করবে। 2008 সালে ইস্যু ছিল বিএনপির দুর্নীতি, সেজন্য আওয়ামী লীগ জিতেছিল, এরকম জিতেছিল। 70-এর নির্বাচনে ছিল স্বায়ত্তশাসন, এজন্য মুজিব জিতেছিল। এইবার কি ছিল? ফ্যামিলি কার্ড। মানে মানুষ পাগল হইয়া ফ্যামিলি কার্ডের জন্য ছাপ্পর ফাইরা ভোট দিছে। আপনারা সবাই দেখেছেন যে মামুনুল হককে বিজয় ঘোষণা করছে সব কয়টা মিডিয়া, তারপরে ওই খবর সবাই মুছে দিছে। তারপরে দেখি ববি আজাদ জয়। হ্যাঁ, এরকম তো অনেক আসন হয়েছে। এমনকি তারেক রহমানের আসন হয়েছে, 3,500-এর ব্যবধান ছিল, 17টা কেন্দ্র বাকি ছিল গোনা, তারেক রহমানকে বিজয়ী ঘোষণা করে দিছে। তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী লিখছে এটা, আমি স্ক্রিনশট নিয়ে রাখছি। ওই সময় খুলনাতে মিয়া গোলাম পারোয়ার কত ভোটে হারছে জানেন? 2,000 ভোটে মাত্র। শুধু জামাত 5,000-এর কম ভোটে হারছে এরকম আসনের সংখ্যা কত জানেন? 53টা। মূলত এই 53টা আসনে কারচুপি করে হারানো হয়েছে জামাতকে। কেউ বলে এটা 70টা। জামাত তাইলে প্রকৃতপক্ষে আসনগুলোতে জিতছে, কিন্তু ডিপ স্টেট সংখ্যা কমায় কয়টা দিতেছে? 70টা না কয়টা যেন দিতেছে, খয়রাতি। এটা তো বিএনপির শক্তি না, এটা ডিপ স্টেট, আওয়ামী লীগ আর প্রশাসনের শক্তি। তার উপরে ভর করে তারেক রহমান দেশ চালাবে। কেমন চালাবে বুঝেন? আমাদের প্রতিপক্ষ তো বিএনপি না, আমাদের প্রতিপক্ষ বিএনপি প্লাস আওয়ামী লীগ প্লাস ডিপ স্টেট প্লাস ইন্ডিয়া। প্রয়াত ডক্টর আলী আকবর খান অর্থনীতিবিদ ছিলেন, সাবেক আমলা এবং তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টাও ছিলেন সাবেক। ওনার একটা বই আছে, অবাক বাংলাদেশ, বিচিত্র ছলনাজালের রাজনীতি। ওইটাই উনি লিখছেন যে কিভাবে নির্বাচনের ফল বদলায় দেওয়া হয়। উনি লিখেছেন
কারচুপি হয় ভোট গণনার পর্যায়ে এবং ফলাফল ঘোষণার ঠিক আগের মুহূর্তে। বুঝিস একই জিনিস ঘটেছে না? অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় ভোট গ্রহণ শেষ হওয়ার পর যখন গণনা শুরু হয় তখন বিরোধী দলের পোলিং এজেন্টদের ভয়ভীতি দেখায় বা প্রশাসনের সহায়তায় কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে না? বের করে কুমিল্লা ৮ বরুড়ার একটি সমস্যা আমরা তুলে ধরেছি। সেখানে আজকে বিশেষভাবে ভোট শুরু হওয়ার কিছুক্ষণ পর থেকেই আমাদের 30টা সেন্টারের এজেন্ট থেকে তারা বের করে দেয়। রিটার্নিং অফিসারের পক্ষ থেকে দেই দিচ্ছি করে এবং পদক্ষেপ নিচ্ছি করে কথা বললেও কোনো পদক্ষেপ তিনি কার্যকর করতে পারেন নাই। এখন পটুয়াখালী মির্জাগঞ্জ এরকম সমস্যা আছে। আপনারা শরীয়তপুরেও একটি সমস্যা আছে, সেখানে বিভিন্ন আসনের সমস্যা তৈরি করেছে তারা। গোপালপুরের অধিকাংশ কেন্দ্রে এজেন্ট বের করে দিয়েছে, এরকম তথ্য আমাদের কাছে এসছে। পোলিং এজেন্টদের অনুপস্থিতিতে যখন ভোট গণনা করা হয় তখন আসল জনমত প্রতিফলিত হওয়া কঠিন হয়ে পড়ে। উনি লিখেছেন যে রিটার্নিং অফিসারের কার্যালয়ে, মানে যে ডিসি আর কি, সে রিটার্নিং অফিসার হয়, রিটার্নিং অফিসারের কার্যালয়ে ফলাফল পাঠানোর আগে যে সংকলন তৈরি করা হয় সেখানেই বড় ধরনের কারিগরি করা হয়। ফলে দিনের বেলায় দৃশ্যত শান্ত নির্বাচনও রাতের ফলাফল ঘোষণার সময় সম্পূর্ণ বদলে যাইতে পারে। দেখেছেন, একই কথা কয়ে গেছে গুরুজন। হ্যাঁ, কি চমৎকার কয়ে গেছে। এটাই ফলো করেছে আর কি, বুঝিছাও? এটাই জানে আমাদের অ্যাডমিনিস্ট্রেশন, এটাই জানে আমাদের প্রশাসন, এটাই জানে আমাদের ডিপ স্টেট। এই কাজই করে। এই নির্বাচনের ফলাফল একটা ইন্টারেস্টিং জিনিস দেখায়। আমরা গলে জাতীয় পার্টিকে ওয়াইপ আউট করে দিছি। রংপুর ছিল জাতীয় পার্টির দুর্গ। আওয়ামী লীগ বিএনপি 35 বছর ধরে চিপ ধরাইতে পারেনি সেই দুর্গতে। আমরা এটা ফ্ল্যাট করে দিছি। আমরাই করছি, বিএনপি করে নাই। রংপুরে বিএনপি আওয়ামী লীগ কিচ্ছু করতে পারে নাই। সেখানে যে এনসিপি জামাত তাদের হারায় দিল, সেই এনসিপি জামাত দুর্বল না যে সারা দেশে হারিয়ে গেল। এই চিত্রটা, রংপুরের চিত্রই সারা দেশে হওয়ার কথা ছিল, হইল না। ডিপ স্টেট হইতে দিল না। এটা আসলে করার দরকার ছিল না। এই কামটা করার দরকার ছিল না। ভোট খুবই সেন্সিটিভ জিনিস। মুজিব 1973-এ এই কিসিমের একটা নির্বাচন করে গাড্ডায় পড়েছিল। হাসিনা নির্বাচন না দিয়া এরকম কিসিমের নির্বাচন করে গাড্ডায় পড়েছিল। কাশ্মীর একটা নির্বাচনের ফল মানে নাই, এই জন্য অগ্নিগর্ভ হয়ে আছে কাশ্মীর না কতদিন থেকে। কি অবস্থা এখানে, এখনো শান্ত হয় নাই। আবারও বাংলাদেশে এই কাজ করা লাগলো, এ তো লজ্জা হয়ে থাকবে। শুধু লজ্জা না, একটা বিপদ হয়ে থাকবে। এই কালি গা থেকে যাবে না বিএনপির। এবং যারা ইঞ্জিনিয়ারিং করছে, যারা, তাদের এটা কাফারা দিতে হবে। এই জন্যে যে জামাত এনসিপি তো কম ভোট পায় নাই। হিসাব করে দেখেন পার্সেন্টেজে। এই লোকগুলোর উপেক্ষা করবেন কিভাবে? আপনি জিতলে অসুবিধা নাই, জিতেন, ভোট নিয়ে যেতেন। যতগুলো সিট জনগণ দেয় সে কটা নিয়ে খুশি থাকেন না। আপনার অ্যাবসলিউট মেজরিটি লাগবে। লিসে হাউস হয়েছে, লিসে। উইনস্টন চার্চিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বিশাল বড় নেতা ছিল, তার প্যারালাল কেউ ছিল না। ব্রিটিশ মিডিয়ার সে একজন প্রিয় পাত্র ছিল আর কি। সেখানে যাইতো, সব জায়গায় মিডিয়া তাকে ছুটে যেত। মারাত্মক হাইপ তার, যেখানে যায় বিশাল সভা করে। তার মতো প্রোফাইল কারো নাই। সে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয়ের নেতা। সেই যুদ্ধ শেষ হওয়ার পর এই নির্বাচন দেওয়া হয়েছে, গোহারা হারছে লেবার পার্টির কাছে। তাকে নিয়ে হওয়া হাইপ কই ভ্যানিশ হইল। আবার কিন্তু সে ঠিকই 5 বছর পরে নির্বাচনে জিতেছে। পাবলিকের মনে এরকম। চার্চিল যদি একটা বিশ্বযুদ্ধ জেতার পরে হারতে পারে, সেই তুলনায় আমরা কিছুই না। হারিছি, আমরা তো স্বীকার করি হারিছি। আমরা বিরোধী দল, অপোজিশন, কিন্তু আমরা রেসপন্সিবল অপোজিশন হইতে চাই। সামনের বার জিততে হবে। এই নির্বাচনের বিষয়ে যা যা আইনি ব্যবস্থা নেওয়া উচিত সেটা নিতে হবে। রেকর্ড রাখা জরুরি, সব ডকুমেন্টেশন রাখতে হবে। ভিডিও ডকুমেন্টারি কইরা পোলিং অফিসার, প্রিজাইডিং অফিসার যারা ছিল তাদের নাম রাখতে হবে। নির্বাচন কমিশনে কারা কারা দায়িত্ব ছিলেন সবকিছু সহ প্রত্যেকটা কেন্দ্রে ভোটের ফলের কপি রাখতে হবে, স্বাক্ষর করা কপি। এই নির্বাচনে যা যা অনিয়ম হয়েছে সেটা ভিডিও ডকুমেন্টারি, ক্লিপ, অডিও সব আর্কাইভ করে রাখতে হবে। যে সমস্ত প্রার্থীকে হারায় দেওয়া হয়েছে তাদের পোলিং এজেন্টদের, কর্মীদের সাক্ষাৎকার ডকুমেন্ট করা উচিত। তারপর নির্বাচনের ক্যাম্পেইন করার সময় নারীদের উপরে যে হামলা করছে বিএনপি, সেগুলো ডকুমেন্টেশন থাকা উচিত। এই নির্বাচনে আমরা যে হাইট তুলছিলাম সেটা তুলনাহীন। সেই জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। অসম্ভব কাজ করছেন আপনারা। কিন্তু সেটাকে ব্যালটে নিয়ে যাওয়ার জন্য যে আরো কিছু করণীয় ছিল সেটা আমরা ঠিক মতো করতে পারি না। এটা স্বীকার করা ভালো, বা করতে পারি নাই। ভোট কেন্দ্রগুলোতে পর্যাপ্ত কর্মী দেওয়া যায় নাই। বেশ কিছু আসনে বিদ্রোহী প্রার্থী ছিল, এটা আমাদের জন্য সমস্যা করছে। কোনো মিডিয়া নাই আমাদের সাথে, কেউ আমাদের কথা বলে না, লিখে না। ইলেকশন ক্যাম্পেইনে ইন্ডিয়া ইস্যু যেভাবে আসা দরকার ছিল সেভাবে আসে নাই। আমি জানি না কেন ওনারা আনেন না। ইন্ডিয়ারে অখুশি করবেন কিনা, ইন্ডিয়া যদি অখুশি হয়ে যায় সেটা ভেবে যদি না বলে থাকেন তাহলে তাদের বিপদ। নারীদের একটা রিজার্ভেশন ছিল, এটা কাটে নাই। নারী ইস্যুতে একটা স্পষ্ট লিখিত অবস্থান নেওয়া উচিত ছিল,
সেটা না হয় নাই। আর ঐক্যটা ঠিক মতো ক্রিস্টালাইজ হইতে পারে নাই, মানে একদম শেষ মুহূর্তে হয়েছে ঐক্য। আর প্রশাসন তো পুরাই বিএনপির অনুগত, তার আজ্ঞাবহ হয়ে গেছিল। এরকম একটা অবস্থায় জিতে আসা খুবই ডিফিকাল্ট। তারপরে ক্যাম্পেইনটাকে আমরা এমন একটা জায়গায় পৌঁছায় নিয়েছিলাম যেখান থেকে মনে হয়েছে যে আমরা জিতে যাব, এবং আমাদের তো খুবই ভালো রেজাল্ট করার কথা ছিল। বিএনপিকে জিতলে খুব মার্জিনালি জিততে হতো। এখন কি করা উচিত জামাত এনসিপির? এখন করণীয় হইতেছে 3টা রাজনৈতিক এজেন্ডাকে কেন্দ্র করে জোটের রাজনৈতিক ভিত্তিকে সংগঠিত করা। 1 নাম্বার, একটা রেসপন্সিবল অপোজিশনের ভূমিকা নেওয়া। আমরা রেসপন্সিবল অপোজিশন হইলে আওয়ামী লীগ ফেরার রাস্তা বন্ধ হয়ে যাবে। এখনই নতুন সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে খড়গহস্ত হওয়া উচিত হবে না। আমরা দেখি কি ডেলিভার করতে পারে বিএনপি। এই সরকার চালানো বিএনপির জন্য হানিমুন পিরিয়ড হবে না, অত্যন্ত জটিল হবে সরকার চালানো। আর যা যা প্রতিশ্রুতি দিছে সেগুলো ডেলিভার করতে ওদের ঘাম ছুটে যাবে। জামাত এনসিপি আন্দোলন করলে বলবে ওদের জন্য আমরা কাজ করতে পারি নাই, দায় চাপে দেবে আপনার উপরে। 2 নম্বর হইতেছে এই বিএনপি শাসন চালাইতে গেলে ভুল করবে, মিস্টেক করবে, অত্যাচার করবে, নিপীড়ন করবে, নির্যাতন করবে। আপনারা একটা হাসিনা 2 রেজিম দেখতে পারবেন। সেইখানে আমাদের খুবই ক্যালকুলেটিভ আন্দোলন গড়ে তুলতে হবে। এই যে দেখেন, ইলেকশনে জিতে আওয়ামী লীগের স্লোগান দিতেছে বিএনপি, একটা দুইটা শিবির ধরে ধরে জবাই কর। বিজয়ের উল্লাস চলতেছে দুবাই স্কুল। শুনেছেন? শুধু তাই না, আজকে শিবির নেতাদের বাসায় হামলা করতেছে। বিএনপির সন্ত্রাস, বিএনপির সন্ত্রাস সকল। আপনি আর একটা আওয়ামী শাসন দেখবেন, লিগে রাখতে পারেন। আমরা আবার আগের সেই জায়গায় ফিরে গেলাম, 2008 সালে ফিরে গেলাম। এরপরের সময়গুলোও আবার রিপিট হবে। এবার হবে দ্রুত। হাসিনা 15 বছরে যা যা দেখছেন তা বছর 2-এর মধ্যে দেখে ফেলবেন। তারেক রহমানের যদি স্টেবিলিটি প্রায়োরিটি হইতো তাহলে ভোটটা তিনি ফেয়ার হইতে দিতেন। মানুষ একটা পরিবর্তন চাইছিল, তিনি পরিবর্তনটা ঠেকাই দিলেন। এবার কি আদৌ পরিবর্তনকে ঠেকায় রাখা যায় না। আর 3 নাম্বার স্ট্র্যাটেজি হইতেছে আজকে যেই শক্তি জামাত আর এনসিপির পিছনে দাঁড়াইছে সেই শক্তিকে সংহত কইরা পরের নির্বাচনের জন্য আজ থেকে প্রস্তুতি নেওয়া উচিত। এই নির্বাচন কিন্তু দেখাই দিল যে বাংলাদেশ এখনো গণতান্ত্রিক পরিপক্কতায় পৌঁছায়নি, কিন্তু এই ভোট প্রমাণ করলো একটা বিকল্প শক্তি উঠে এসছে। এই শক্তিকে আর থামানো যাবে না। আর বিএনপি যেহেতু আওয়ামী লীগ আর হাসিনার দেখানো পথেই যাইতেছে, তাই সে হাসিনার অন্তিম যে লক্ষ্য সেটার দিকেই যাবে। এটাই ইতিহাসের শিক্ষা। তবু আপনাদের জন্য শুভকামনা। আমরা লক্ষ্যে অবিচল থেকে আগায় যাব, জনগণকে সাথে নিয়ে যে আজাদির কাফেলা আমরা শুরু করছি তার সাথেই যাব। দেখা হবে রাজপথে, দেখা হবে লড়াইয়ের মাঠে, দেখা হবে আবারও আগামী নির্বাচনে। আমরা আরো শক্তিশালী হয়ে আপনাদের সামনে আসব। বর্তমানে দেখানো মানবতা অনেকে আছে, মানবতা ফিরেওলা অনেকে আছে, কিন্তু এই যে বর্তমানে যে একটা শীত গেট যাইতেছে, এই শীতে দেখেন যারা রেল স্টেশনে ঘুমাইতেছে তার অবস্থা আছে যে কষ্ট কারে কয়। এবার এই শীতে কিন্তু তারা বুঝতেছে, কারণ এবার এত প্রচুর পরিমাণ শীত পড়ছে। কই দেখি না তো কোনো মানবতার লোক রেল স্টেশনে যায় এই লোকটারে কম্বল দিতেছে, ওই লোকটারে দিতেছে। আসলে ভাই মানবতা কারে কয়? তারা যে ঘুমাইতেছে রেল স্টেশনে বা আর অনেক জায়গায় ঘুমাইতেছে, তাদের পাশে দাঁড়ান না ভাই। তাদের পাশে দাঁড়ান। অনেকে লাখ লাখ টাকা দিতেছে, কিন্তু আমার যুক্তিতে কি মনে হয় জানেন, যে তাদের যদি 500 টাকা দিয়ে একটা কম্বল কিনে দিলে তারা খুশি হয়। তাদের পাশে একটু দাঁড়ান, তাদের পাশে দাঁড়ানো দরকার। এবং তাদের পাশে এইগুলো প্রয়োজন, তাদের এখন বর্তমানে এগুলো প্রয়োজন। কারণ এবার দেখেন, এবার মোটামুটি করে ভালোই বুঝছে সবাই শীত কারে কয়। এবার সব জায়গায়, ঢাকা বলেন, দেশে বলেন, গ্রামাঞ্চলে বলেন, সব জায়গায় ভালো শীত পড়ছে। এবং এই শীতে জনিত অনেকে অসুস্থ হচ্ছে, অনেকে অনেক ধরনের প্রবলেম হচ্ছে। কিন্তু আমি মনে করি এখন একটা সময় সবার পাশে থাকার দরকার। আমি আমার পক্ষ থেকে বলতেছি, সবাই পাশে আসেন, এগিয়ে আসেন। যারা এই রেল স্টেশনে আছে বা যারা যেখানে আছে তাদের পাশে কিছু করার চেষ্টা করেন, না একটু তাদের নিয়ে ভিউ ব্যবসায় করেন, কিন্তু তাদের পাশে দাঁড়ান। যারা ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর আছে, আমি মনে করি আপনারা নিজেরা ভিউ, যদি আপনাদের কেউ বলে যে ভিউ ব্যবসা করতেছেন, আপনারা সুন্দরভাবে হাসি মুখে মেনে নেন। তারপর তো ওই আপনার ভিউ এর কারণে তো তাদের একটু উপকার হলো, তাদের একটা কম্বল পেলো। কই এখন তো ভিউ ব্যবসা যা, অনেকে তো মুখ দিয়ে আবার বলে, হ্যাঁ
এই যে এই কারণে কিন্তু অনেক মানুষ সরে যায় এই মানবতার কাছ থেকে, এই কারণে অনেক মানুষ সরে যায়, কারণ তারা যদি একটা ভালো কাজ করতে যায় পিছনে অনেকেই বলে বিউ ব্যবসা। ভাই আপনিও আসেন না, আপনিও বিউ ব্যবসা করেন, একটু এদের পাশে আসেন, আপনিও একটু বিউ ব্যবসা করে দেখেন। কারণ এই শীতে দেখতেছি তো অনেক জায়গায় নিউজ দেখতেছি, অনেক জায়গায় অনেক কিছু নাই, অনেক জায়গায় অনেক কিছু পাচ্ছে না, সরকারের পক্ষ থেকে ওই রকম কিছু পাচ্ছে না, কারণ এবার শীতের চাহিদাটা কিন্তু বেশি। তা আপনারা একটু বিউ ব্যবসা করে দেখেন না ভাই, মুখ দিয়ে বলা যায় ভাই, ক্যামেরার আড়ালে মুখ দিয়ে অনেক কিছু বলা যায়, বিউ ব্যবসা 1 টাকা দিয়ে 10 টাকা কামাইতেছে। ভাই আপনিও 1 টাকা দিয়ে 10 টাকা কামান, কিন্তু ওই মানুষটির একটু উপকার করেন। যদি আপনার দ্বারা ওই 1 টাকা কামায় আপনি 10 টাকা কামায় যদি 1 টাকা দিতেছেন, তা তো সে 1 টাকা পাইতেছে। আর যারা ক্যামেরার আড়ালে বৈশা বলতেছে তারা কি করতেছে? তারা এগুলো করতেছে না। করেন না ভাই, সবাই যদি আপনার দেখা দেখে আরো 10 জন শিখবে। অনেকে দেখে অনেক কটু কথা বলতেছে যে বিউ ব্যবসা করতেছে, লাখ লাখ টাকা হাতে নিতেছে। আরে ভাই আপনিও একদিন বিউ ব্যবসা করে দেখেন, ক্যামেরার বাহিরে কেন বলতেছেন? একটা কথা মনে রাখেন, যারে দিতেছে সে তো কখন 1 টাকা পাইলো নলি, সে যদি বিউ ব্যবসা করে আপনাদের কাছ থেকে যদি বিউ ব্যবসা করে আপনাদের মনে হয়, তাও তো সে 2 টাকা পাইতেছে। আপনি একদিন করে দেখেন, যে আপনি নিজে বিউ ব্যবসা করে দেখান। ভাই বলা বলা সহজ, কাজ করা সহজ না। যারাই করতেছে তাদের একটু উৎসাহ দেন, আরো 2-4 জন শিখুক, শিখে তাও তো একটা মানুষের উপকার হবে। এই কথাটা মনে রাখেন, আপনার দ্বারা যদি একটা মানুষের উপকার হয়, এই শীতে যদি একটা মানুষের ভালো কাজ হয়, সেটা করেন না ভাই। তাহলে একজন করতেছে, তারা আরো কটূক্তিমূলক কথা বলে তাকে কেন থামিয়ে দিচ্ছেন? আপনারা কেন থামিয়ে দিচ্ছেন? এই যে দেখেন অনেক জায়গায় অনেক পরিস্থিতি, আপনি নিউজ দেখেন না, অনেকে নিউজটা দেখেন না, দেখে যান তাদের পাশে যান, নিজে একটু বিউ ব্যবসা করে আসেন। তাহলে ভাই কিছু না করতে পারলে কারোর লয়ে কোনো কিছু মন্তব্য করবেন না। অনেকে দেখি যে বিউ ব্যবসা অনেক কিছুই বলে। ভাই ভাই আপনারা নিজের আপনি যদি পারেন কিছু দেন, কিন্তু কাউকে নিয়ে মন্তব্য করেন না, কারণ আপনার এমন আছে আপনি বাজে মন্তব্যের কারণে সে কাজ ছেড়ে দিচ্ছে। আপনি বাজে মন্তব্যের কারণে সে কাজ ছেড়ে দিচ্ছে, কারণ কি জানেন, তারও তো আত্মীয় স্বজন আছে, যখন তাদের কাছে যায় যে তোরে নিয়ে এত বাজে মন্তব্য করে, তাও এই কাজ কেন ছাড়ো না, এরকম কিছু বলে। তাই আমি মনে করি যদি আপনারা কিছু না করতে পারেন, কারো নিয়ে মন্তব্য করেন না, আর মন্তব্য করলে ভালো মন্তব্য করেন, তার পরামর্শ দেন, এমনে না এমনে করো আরো ভালো হবে, এরকম কিছু করেন। যাই হোক, এই এই শীতে একটু সতর্ক থাকেন সবাই, কারণ শীতে অনেকে অনেক ধরনের অসুস্থ হয়ে যাচ্ছেন। সবার জন্য দোয়া রইলো, শুভকামনা রইলো। যাই হোক, আমার কথাতে যদি ভুল ত্রুটি হয়ে থাকে সবাই একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন।